স্বাগত খেলা যুগে, সাথে আছি পার্থ বণিক। এক এক সময় এক এক কথা বলছেন সাকিব আল হাসান। প্রশ্ন করলেই বলছেন বেশি বুঝে লাভ নাই। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর টাইগার তারকার কথা স্পষ্ট, দলের লক্ষ্য প্ল্যান সবই এলোমেলো। প্র্যাকটিস করতে চান ক্রিকেটাররা, কিন্তু করার সময় মাঠে আসেন না। আবার ম্যাচ হারলে বলছেন পর্যাপ্ত সুবিধা নাই, অথচ দিব্যি তারা ঘুরে বেড়াচ্ছেন এদিক সেদিক। বিস্তারিত রিপোর্টে। সমস্যাটা আসলে কোথায়, মেন্টাল নাকি? এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতাম। আজকে আমি পাবন ভাইকে ফোন দিয়েছিলাম যে পাবন ভাই, এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম, কি দিবেন? জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। এক মানুষ দুই কথা, হারলে কারণ জানেন না, আবার পারফর্ম করলে বোনাস চাইতে ভোলেন না। সাকিব আল হাসান, সুবিধাজনক সময়ে সুবিধা মতো কথা বলতে যার জুড়ি মেলা ভার। বাংলাদেশ ক্রিকেটটাই এখন হয়ে গেছে তামাশার পাত্র। এখানে নাই কোনো দায়বদ্ধতা, নাই ডেডিকেশন। ভক্তরা গালে জুতা মারুক কিংবা কেঁদে বুক ফাঁসাক, তাতে থোড়াই কেয়ার। প্রশ্ন জাগা স্বাভাবিক যে লাল সবুজের জার্সি গায়ে ক্রিকেটারদের এত দেমাগ, সেই রঙের মর্ম তারা বোঝেন তো? আপনি যদি অল্প বোঝেন এটা সমস্যা, ভালো করে বুঝতে হবে কথাটা। আসলে যারা টাকা বোঝেন, বোনাস বোঝেন, তাদের কাছে ক্রিকেটীয় প্রশ্ন বোঝার কি বা দরকার? স্ক্রিনে যে সংখ্যাগুলো দেখছেন তা হলো আমাদের মহাতারকা সাকিব, লিটন, শান্তদের বিসিবি থেকে বার্ষিক ইনকাম। আর পাশে যে ডিজিট, সেগুলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের 2 ম্যাচে রান। পাওয়া আর দেয়ার মাঝে কি বিশাল ব্যবধান। সিপিডির হিসাব বলছে 2024 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণ মানে দেনা 1.5 লাখ টাকা। অথচ দেশের ক্রিকেট বোর্ড বছরে ক্রিকেটারদের বেতন হিসেবে দিচ্ছে 91 কোটি টাকার উপর, আর আউটপুট বিগ জিরো। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর তাই বলাই যায় দর্শকের আবেগ, ভালোবাসা থেকে অর্জিত অর্থের কি নিদারুণ অপচয়। কিন্তু এর উল্টোটাও তো হতে পারত। বছর বছর টাকার অঙ্ক বাড়াতে যত আগ্রহ, তার ছিটে ফোটাও যদি স্কিল ডেভেলপমেন্টে লিটন, শান্তরা কাজে লাগাতেন, তাহলে আমেরিকায় হয়তো দেশের সম্মান বাঁচানো যেত। কিন্তু ক্রিকেটাররা কি করছেন? একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন, যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। ভালো করে শুনুন আর চিন্তা করুন। নতুন দেশে নতুন কন্ডিশনে খাপ খাওয়াতে যখন অনুশীলন করার কথা ছিল, তখন যুক্তরাষ্ট্রে লিটনরা সেটা করেননি। পরিবর্তে ঘুরে বেরিয়েছেন নাসার অফিসে। ক্রিকেট ছেড়ে মহাকাশে যখন শান্তদের এত আগ্রহ, তখন দেশের ক্রিকেট গর্তে না ঢুকে আর কোথায় যাবে? আমেরিকায় এখন যে অবস্থা, তাতে পাওয়ার চেয়ে হারাবার সংখ্যাই বেশি। যুক্তরাষ্ট্রের পর লজ্জা দেবার অপেক্ষায় আছে নেপাল আর নেদারল্যান্ডস। বিশ্বমঞ্চে নামার আগে সাকিবদের কি কিছুই করার নেই? আপনি নামলে কি করতেন নামার আগে? পার্থ বণিক, ৭১। কোনো অজুহাত যখন দাঁড় করার জন্য বাকি নেই, তখন হারের কারণ ব্যাখ্যা করার প্রয়োজনও বোধ করে না ক্রিকেটার কিংবা কর্তা কেউই। যে খেলা আর খেলোয়াড়দের কাছে টেনে এই বাংলার আবালবৃদ্ধ বনিতা ভুলে যায় বাকি সব কষ্ট, সেটা নিয়ে এত অবহেলা কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ারও কেউ নেই। তাই টাইগার ক্রিকেটকে সবটুকু দিয়ে যারা ভালোবেসেছে, তাদের সঙ্গী কেবল হতাশাই। হাজার বৈরী পরিবেশও ক্রিকেটের নতুন দলগুলো যখন একটু একটু করে এগিয়ে যেতে মরিয়া, বাংলাদেশ তখন হাঁটে পেছন দিকে। খালিদ জামিলের রিপোর্ট। আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব জানেন না কেন তারা ইউএস এর বিপক্ষে সিরিজ হারলেন। বিশ্বসেরা অলরাউন্ডার টাইগার ক্রিকেটের পোস্টার বয় এবং দলের সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্কেরও জানা নেই কেন টি-20 ধাঁচের ব্যাটিংটা আজও বাংলাদেশ শিখতে পারল না, যেটা নাকি এখন যুক্তরাষ্ট্র তাদের শেখাচ্ছে। সাকিবের কাছে যেমন উত্তর নেই, বাকিরাও হয়তো জানেন না কেন এমন হচ্ছে। তাহলে পরের বড় বড় সব মিশনে সমাধান মিলবে তেমন আশা করাও তো দুরূহ। খেলাটায় ঠিক মনোযোগও দিতে পারছেন না টাইগার ব্যাটাররা। যুক্তরাষ্ট্রে পৌঁছে প্র্যাকটিসের তেমন সুযোগ মেলেনি, যেটুকু মিলেছে তা কাজে লাগানোর দরকারও মনে করেননি। এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি।
আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। এদিকে মূল পরীক্ষায় নেমে টাইগার, শান্ত, সৌম্যরা দিশেহারা। আইসিসি র্যাঙ্কিংয়ে ১৯ নম্বর দল আলী খানরাও যেন প্রেরি ভিউয়ের মাঠে হয়ে উঠেছেন এক একজন গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি। একটা ম্যাচে হারের পরেও আর ঘুরে দাঁড়ানো হয় না টাইগারদের, পরাজয়ই যেন তাদের নিয়তি। অথচ তাদের ঘিরে কোটি মানুষ স্বপ্ন বনে, সব দুঃখ ভুলে তাদের আনন্দে হতে চায় আনন্দিত। ওরা ক্রিকেটকে ভালোবাসে এই বাংলাদেশের পতাকাটার জন্য। আর ক্রিকেটাররা ৫-৭ বছরের বেশি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পার করেও এখনও দেন অপরিচিত কন্ডিশন আর উইকেটের অজুহাত। এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। কন্ডিশনটা ডিফারেন্ট ছিল, যেটা চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি যে আসলে প্রচুর বাতাস ছিল, খোলা মাঠ ছিল। তারপরে দল যখন সেখানে গিয়েছে, যাওয়ার পরে প্রিপারেশন নেওয়ার যে বিষয়টা, সেই 2 দিনও কিন্তু মাঠে নামতে পারেনি সেভাবে করে। একজন পেশাদার ক্রিকেটার দেশের সবচেয়ে ধনী ক্রীড়া কাঠামোর অংশ হয়ে অন্য বেশিরভাগ পেশার তুলনায় অনেক কম বয়সে কয়েক গুণ বেশি স্যালারি ড্র করেও ভালো খেলার অনুপ্রেরণা পাচ্ছেন না। ক্যাপ্টেন নিজেই স্বীকার করেন, স্কিল নয়, মানসিকতায় আনতে হবে পরিবর্তন। কিন্তু প্রশ্ন হলো, কি এমন মানসিকতা লাল সবুজ পতাকাবাহী খেলোয়াড়রা তাদের ভেতরে লালন করেন যে ক্রিকেট দুনিয়ার পুচকে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের ব্যাক টু ব্যাক ম্যাচ হারতে হয়? কি এমন মানসিক কষ্ট সৌম্য, শান্ত, লিটনদের পীড়া দেয় যে পেশাদার ক্রিকেট ক্যারিয়ারই যাদের শেষের পথে ছিল, সেই ইমিগ্রেন্টে সাজানো দলের সামনে তারা জিততে ভুলে যান? কিংবা উগান্ডার কাছে হেরে যে জিম্বাবুয়ে বাংলাদেশে আসে, তাদের সাথে সিরিজ জিততে হয় খুঁড়িয়ে? এসব প্রশ্নের উত্তরেও সাকিব হয়তো বলবেন, জানি না। কিন্তু যে কোটি মানুষের ভালোবাসা তারা পান, যাদের একটা সাফল্যে সারা দেশের শত শত হতাশার গল্প চাপা পড়ে, এই লজ্জা পাওয়া দেখে তারা তো দাবি জানাতেই পারে, বিশ্বকাপটা আর খেলতে হবে না। বাড়ি ফিরে এসো, লজ্জায় মুখ লুকোতেই যখন হবে, তবে বাংলা মায়ের আঁচলের তলেই লুকাও। এই কবছরে একটু একটু করে জমানো সুখস্মৃতিতে আর চরম ব্যর্থতার ক্ষত বাড়িও না। খালিদ জামিল, ৭১। বাংলাদেশের সাথে টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর ভারত আর পাকিস্তানকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন যুক্তরাষ্ট্র দলের কিউই ক্যাম্পেইনার কোরি অ্যান্ডারসন। হার্ড হিটার এই ব্যাটার বলছেন, হতে পারে তারা নতুন, কিন্তু তাই বলে শক্তিশালী দলগুলোকে তারা ওয়াক ওভার দেবে না, বরং প্রতিটা ম্যাচেই লড়াই হবে শেয়ানে শেয়ানে। তাই গ্রুপে স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে বলে তারা সহজেই পরের রাউন্ডে যেতে পারবে, এমনটা ভাবার কোনো সুযোগই নেই। আয়ারল্যান্ড, ইউএসএ আর কানাডার সাথে এবার এ গ্রুপের হয়ে খেলতে চলেছে টুর্নামেন্টের 2 হট ফেভারিট ভারত ও পাকিস্তান। নিউজিল্যান্ডের জার্সিতে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরু করলেও এখন কোরি অ্যান্ডারসন যুক্তরাষ্ট্র জাতীয় দলের নিয়মিত মুখ। প্রতিবেশী কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করছে তার দল। আন্তর্জাতিক সংস্থা ফিফা জরিমানা করেছে বাফুফের সিনিয়র সহসভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদীকে। নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি। তাই ব্যারিস্টার সুমন প্রশ্ন তুলেছেন, নৈতিক স্খলনের দায় নিয়ে আর সংবাদ সদস্য থাকতে পারেন কিনা সালাম মুর্শেদী। বিস্তারিত অর্ণবাপী রিপোর্টে। অপরাধ ছোট হোক কিংবা বড়, যেখানে জড়িত দেশের ভাবমূর্তি, সেখানে ছাড় পাওয়ার সুযোগ কতটুকু আছে? অথচ বছরের পর বছর ধরে বাফুফের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশের ফুটবল। গেল বছর বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। অর্থ কমিটির প্রধান সালাম মুর্শেদীকে ঘিরেও চলেছে ফিফার তদন্ত। এবার 52 পৃষ্ঠার চিঠিতে ফিফা জানিয়েছে, তাদের ফান্ড থেকে ক্রয় ও পরিশোধের মিথ্যা তথ্য, ত্রুটিপূর্ণ আদেশ ও ভুয়া দলিল পরিবেশনের দায়ে অভিযুক্ত হয়েছেন সালাম মুর্শেদী। প্রায় 13 লাখ টাকা জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এটা কি নৈতিক স্খলনের শামিল নয়? প্রশ্ন উঠেছে, এমন ইমেজ নিয়ে কিভাবে সালাম মুর্শেদী সংসদ সদস্য থাকতে পারেন? এখন আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি পাওয়া গেল যে উনি আন্তর্জাতিকভাবে ও আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে এই যে ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে একটা সিন্ডিকেট, ফাইন্যান্সিয়াল কমিটির যে সিন্ডিকেট, তারা যে এই জালিয়াতি করেছেন, টাকা পয়সার তহবিল তসরুপ করেছেন, এটার সাথে উনি বিভিন্ন ফরম্যাটে, হয়তো দায়িত্বহীনতা, বিভিন্নভাবে উনি এটার সাথে জড়িত। তো এটা একজন সংসদ সদস্য হিসেবে আমার জন্য
লজ্জাজনক আমি মনে করি। নৈতিকভাবে যদি বলেন এটা তো কোনোভাবেই উচিত হয় না যে এরকম একজন করাপ্টেড মানুষ, এরকম একজন নেগেটিভ মানুষ যা আসলে দেশের জন্য ক্ষতিকর, এরকম একজন, আর বিশেষ করে তার এলাকার মানুষের জন্য এটা খুবই বিব্রতকর। এটা তার এমনিতেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু জানি না উনি কেন এরকম এখন। কারণ অনেক সময় হয় কি, অনেক মানুষকে ম্যানেজ করে যদি আপনি নেতা হন, অনেক টাকা খরচ করে যদি আপনি নেতা হয়ে থাকেন, তখন ওইটা আর ইজ্জত বেইজ্জতের বিষয় না, এটা তো বিজনেস তো আর আপনি একটা চাইলেই তো আপনি ছেড়ে দিতে পারবেন না। এটা তো আসলে এমপি হওয়াটা ওনারা অনেক সময় ব্যবসাও হইতে পারে, এই কারণে হয়তো ছাড়তে এইভাবে উনি চিন্তা করেন না। ফুটবলার থেকে তারকা হয়ে ওঠা, তারপর ব্যবসায়ী, ফুটবলের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাফুফে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বর্তমান সংসদ সদস্য। ফিফার এই জরিমানার ঘটনায় বিবৃতি দিয়েছেন সালাম মুর্শিদি। বিবৃতিতে উনি বলেছেন যে ফাইন্যান্স কমিটির যাদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে এইরকম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, ওনার বিরুদ্ধে দুর্নীতি না, ওনার বিরুদ্ধে দায়িত্ব অবহেলা এগুলো নিয়ে আসা হয়েছে। মানে উনি বুঝাইতে চাচ্ছেন আমরা একই কমিটির মেম্বার, আমরা সবাই মিলে চুরি, এইখানে চুরি হইল, আমি ভাই পুরাটা চুরি করি নাই, তবে চোরদের সাথে আমি ছিলাম, এটা বলতে চাচ্ছেন। উনি বলতে চাচ্ছেন আমি চোর না, তবে চোরদেরকে আমি সহযোগিতা করছি, এই জন্য ভাই আমার চোরের মতো শাস্তি হয় নাই আমার, সুতরাং আমার ইজ্জত, আমি অনেক ইজ্জতদার। তো ভাই দূর থেকে আমি লজ্জা ফিল করতেছি, উনি কতটা, ওনার কারণে আমি লজ্জা ফিল করতেছি। সুমনের অভিযোগ, মুর্শিদিরা বহুদিন ধরেই দেশের ফুটবল নিয়ে খেলছেন, ফুটবলের মান উন্নয়নের বদলে রীতিমতো করছেন ক্ষমতার অপব্যবহার। অর্ণব বাপি, ৭১। বয়স ১৬ থেকে ৬০, ঢাকা উইমেন ম্যারাথনে হাজারো নারী দৌড়ে করল বাজিমাত। মাঝে ৪ বছর বিরতি, অপেক্ষার প্রহর শেষে হাতির ঝিলে বাংলার কন্যা বধূ মা ছড়ালো দুটি। ছুটির দিনে ফিট থাকার মিশনে সবাইকে টপকে প্রথম অংশগ্রহণে সাজেদার কেরামতি। নাইম জানাচ্ছেন বিস্তারিত। ইট পাথরের তিলোত্তমা ঢাকায় তখনও সূর্যি মামা ওঠেনি। সবাই যদি ঘুমিয়ে থাকে কেমনে সকাল হবে? যারা উনুনে আগুন দিতে সবার আগে জেগে ওঠে এরাই তারা, কারো মা, কারো বোন, কারো বা সহধর্মিনী। জীবনযুদ্ধে প্রতিদিন দৌড়ানো জয়িতারা এক কাতারে নামে হাতির ঝিলে ঢাকা উইমেন্স ম্যারাথনে। বাঁশি বাজতেই শুরু হয় এক একটা নারীর আরেকটি যুদ্ধ জয়ের গল্প। শেষ করতে পারবে? অবশ্যই পারবো। হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। মেয়েদের দৌড়ানোটা অনেক বেশি জরুরি, কারণ আমরা জানি যে মেয়েদের 30-এর পর থেকে অনেক প্রবলেম শুরু হয়, পিরিয়ডিক্যাল প্রবলেম থাকে, এই জন্য মেয়েদের আসলে ফিট থাকা দরকার। 1000 জনের বেশি নারী 2.7 কিলো আর 10 কিলোমিটার 2 ক্যাটাগরির ম্যারাথনে অংশগ্রহণ করে, যেটা সংখ্যার দিক দিয়ে দেশের অন্যতম বৃহত্তম প্রতিযোগিতা। একটু জিরিয়ে পানি খেয়ে টাচ লাইনের পানি ছুটে। এর আগে কি এক্সপিরিয়েন্স আছে? প্রথম। কেমন লাগছে প্রথমবার? একটু কষ্ট তো হচ্ছে, কিন্তু লক্ষ্য আছে। লক্ষ্যে পৌঁছতে পারবেন মনে হচ্ছে? ইনশাল্লাহ। 10 কিলোমিটার পৌঁছে যাবেন, কষ্ট হলেও কি এনজয় করেছেন? হ্যাঁ অনেক এনজয় করি। আমি 2020 সাল থেকে দৌড়াই, অনেকগুলো ম্যারাথনে অ্যাটেন্ড করছি। এর মধ্যে এটা কততম দৌড়ানো আপনার? 20-22টা হবে। খুব ভালো লাগছে। আমি যদি ফার্স্ট টাইম, ইনশাল্লাহ এরপর ইচ্ছা আছে সবসময় পার্টিসিপেট করব। তবুও এই শহরে কৃষ্ণচূড়া ফোটে, লাল সবুজ জড়িয়ে কাঠফাটা রোদে বাংলার জয়িতাদের ঠোঁটে লক্ষ্য পূরণের হাসি ফোটে। 16 থেকে 60, এজ ডাজন্ট ম্যাটার। একজন নারী জন্ম থেকেই ফাইটার। কমপ্লিট করতে পারবে? ইটস অলমোস্ট ডান, আর অল্প একটু আছে। এর আগে 10 কিলো দিয়ে আসছি কক্সবাজার, এবং 5 কিলো দিয়েছিলাম ইউসিআরে। ভাইয়াকে নিয়ে আসছেন, ভাইয়াকে ইন্সপায়ার করে নাকি ভাইয়া দৌড়ায় তাকে দেখে ইন্সপায়ার হয়েছেন? তাকে দেখে ইন্সপায়ার হয়েছি আমি। বড়দের মাঝেও তুমি আজকে দৌড়াতে আসছো, কেমন লাগছে? ভালো। কার সাথে আসছো আজকে? বাবার মার সাথে। Where are you from? I'm from the Netherlands. Why you come here? I'm working for the Netherlands Embassy and I heard about this Dhaka Women Run. ওই যে মেয়েরা ইতিহাস গড়তে জানে, সবাইকে টপকে জয়ী হয় জীবনে প্রথম ম্যারাথনে খেলতে নামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজেদা। পুরস্কার সে তো কেবলই একটা স্মারক, এ যে বাংলার দৌড়বিদদের মহামিলনের দিন। প্রথমবার পার্টিসিপেট করে প্রথমবারই চ্যাম্পিয়ন, কেমন লাগছে এত মানুষের মধ্যে? এটা অনেক ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ভিতর থেকে একটা অন্যরকম প্রশান্তি কাজ করতেছে। হচ্ছে আমার যে কনফিডেন্স লেভেল, নিজের যে একটা হীনমন্যতা নিয়ে ভুগতাম, ওটা হচ্ছে পার করছি। মনে হচ্ছে আমি আরো অনেক কিছু করতে পারবো, তো নিজের কনফিডেন্স লেভেল আরো এক ধাপ বাড়লো। একদম বিগিনার, তাদের রান স্টার্ট করার কিছু টিপস দেন।
কিছুই না, জাস্ট বিসমিল্লাহ বলে রওনা দেয়া। শুধু ওই ঘরের কাজগুলোই নয়, এবং সাথে সাথে নিজেরা তো চ্যাম্পিয়ন হবেই, পুরো পরিবারকে তারা চ্যাম্পিয়ন করতে পারবে। কত মাতা দিল হৃদয় উপরি, কত বোন দিল সেবা, বীর স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাদের ফিট রাখতেই সদা প্রস্তুত থাকতে হবে ওই পুরুষেরই। সাহায্য করলে আগাবে সমাজ, নতুবা জয় হবে কুসংস্কারী। মেহেদি নাইম, ৭১। এই ছিল এখনকার খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।